ওয়েলকাম টু উইন্ডস নিউজ। আমি আপনার ফ্রেন্ড আর হোস্ট অমিত রয়। একটা জাতি, একটা সোসাইটি কোনোদিনই বড় হতে পারে না শুধু পড়ে, শুধু জেনে, শুধু কবিতা লিখে বড় হতে পারে না। তার জন্যে তার চাই ফাইন্যান্সিয়াল ব্যাকিং। নাহলে কি বলবে লোকে? হাংরি সক্রেটিস। সক্রেটিস গ্রিক ফিলোসফার, কিন্তু সেই গ্রিক ফিলোসফার কিন্তু হাংরি ছিল না। কিন্তু এই যে আমি যাদের দিকে তাকাচ্ছি, ওয়েস্ট বেঙ্গলের সেই বাঙালি কুল, তারা সব হাংরি মোস্টলি। সবসময় প্রত্যাশা করে বসে থাকে একদিন কিছু হয়ে যাবে, উইন্ডফল হয়ে যাবে। উইন্ডফল হয় না। তার জন্য একটা রাস্তা লাগে, সে রাস্তার নাম স্টক এক্সচেঞ্জ অথবা আদার ফর্মস অফ ইনভেস্টমেন্ট। যাই হোক, আমি যখন প্রথম ছোট ছিলাম, ছোটো মানে একদম ছোটো না, মানে যখন আমি কলেজ পাস করে ঢুকলাম, আমি একটা নিউজ পেপারের জন্য লিখতাম, লায়ন্স রেঞ্জার্স এক্সপ্রেস। তো তখন আমার খুব একটা স্টক মার্কেট নিয়ে আইডিয়া ছিল না, বিকজ আমার পড়াশোনা ইস্ট এশিয়ার ওপর বেশি ছিল। তার জন্য আমি কতগুলো বিজনেসে কীভাবে হয়, কীভাবে ওখানে এক্সপোর্ট হয়, সব জানার চেষ্টা করতাম। সেইভাবেই আমি রেঞ্জার্স এক্সপ্রেসে আমি রিপোর্টার হই, ছোটো মোটো রিপোর্টার জাস্ট আরম্ভ করেছি। তো এডিটার বলেছিল তুমি যাবে স্টক এক্সচেঞ্জে যাবে, আর আমাকে একটা অ্যাকাউন্ট করে দিয়েছিল। সেই ক্যালকাটা স্টক এক্সচেঞ্জে ঢোকা বহুদিন 90-এ প্রথমে। তখন লিবারাইজেশন জাস্ট হয়েছে এবং লোকে স্টক মার্কেটে যাওয়া আরম্ভ করেছে। আমি খুব একটা জানতাম না, যদি আমার ফ্যামিলিতে স্টক ফক চলতো। তো আমার বাবা একদিন উইন্ডফল হয়ে যাওয়ার দলের লোক, তো দেয়ারফর আমার বাড়িতে এসব কোনোদিন হয়নি। যাই হোক, তো এই স্টক মার্কেটে যা আরম্ভ হলো, আর আজকে প্রায় 40 বছর তো কাটিয়ে দিলাম মোটামুটি। খুবই স্যাটিসফ্যাক্টরি জার্নি। কিন্তু স্টক মার্কেট, ক্যালকাটা স্টক মার্কেট বন্ধ হয়ে গেল, ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ। খুবই দুঃখ লেগেছিল। একটা নস্টালজিয়া তো আছে, তারপরে একটা সাকসেসের একটা হাতিয়ার ছিল। যদিও তখন স্টক মার্কেট করা তো ইজি ছিল না, তখন একটা ব্রোকারের পা ধরতে হতো। এখনকার মতো হাজার হাজার ব্রোকার এরম দাঁড়িয়ে থাকতো, এরম হতো না। তত সুবিধাও ছিল, আমি বলছি। যাই হোক, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করলে খুশি হব আমার চ্যানেলকে। তো যাই হোক, সেই সময় ছিল স্টক মার্কেটের স্বর্ণযুগ ইন এ ওয়ে। তবে তখন বাঙালিরা কিন্তু একটা রিভাইভাল হলো, আর লোক ঢুকছিল। যদিও ওই স্টক মার্কেটটা বলে নাকি এশিয়ার প্রথম স্টক মার্কেট, এবং খুব ভালো চলতো, বম্বের থেকেও ভালো চলতো, বম্বে স্টক এক্সচেঞ্জের থেকেও, এনএসসি হওয়ার আগে অবধি। কিন্তু এই বাঙালি মাইন্ডসেট তো একটা চট করে বেরিয়ে আসতে পারে না একটা জিনিসের থেকে। আর ওয়েস্ট বেঙ্গলের তো কথা ছেড়েই দিলাম। ওয়েস্ট বেঙ্গলে না একটা হতাশা সব সময় ছিল। এই 70s পর থেকে কোম্পানি চলে যাচ্ছে, এখান থেকে চলে যাচ্ছে, ওখান থেকে চলে যাচ্ছে, এই বন্ধ হয়ে যাচ্ছে, একটা ইকোনমিক পড়তির সাইন ছিল। সেটা তো একটা হেলদি ইকোনমি বা হেলদি সোসাইটির পক্ষে ভালো হয় না, এবং হয়েছিল, এটা ছিল, এবং এখনও কিছুদিন কাটিয়ে উঠছে, হয়তো হবে, উঠবে। টাটাদের তাড়িয়ে দিল, যাই হোক, সেটা আমি আসছি। কিন্তু লোকেরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্টকে ছিল, কিন্তু ব্রিটিশ আমলের থেকে স্টকে ছিল। হুগলি টুগলির লোক, নর্থ ক্যালকাটার লোক, আমি দেখেছি বহু লোককে। আমি যখন যেতাম, আমি তো ফতরা পাঠিয়েছিলাম, কোনো রকমে যেতাম, ওই ব্রোকারদের হাতে পায়ে ধরে এটা কিনে দিন, বিক্রি তো করতো না চট করে। যাই হোক, ঢুকেছিলাম অনেক কষ্ট করে। তো এরকম দেখতাম অনেক লোক চটি পরে আসছে, রবারের চটি হাতে, একটা ঝোলা নিয়ে, সব নর্থ ক্যালকাটা থেকে আসছে। তার কোটিপতি লোক, তখনকার দিনেই কোটিপতি। আর মারোয়ারিরা তো ছিলই, তবে মারোয়ারিদের স্টক বিজনেসটা অন্যরকম ছিল, তারা ফাটকা বেশি করতো। কিন্তু বাঙালির ইনভেস্টার ছিল মোটামুটি। তো যাই হোক, এইভাবেই দেখিয়েছি স্টক মার্কেট। তারপরে আস্তে আস্তে বেঙ্গলের কল্প চেঞ্জ হতে আরম্ভ করলো। এই যে মমতা ব্যানার্জির গ্রুপ এলো, তারপরে মোটামুটি একটা বিজনেস ফ্রেন্ডলি ছিল না। বিজনেসটা নিয়ে খুব একটা জানা, বিজনেসটাকে নিয়ে করা, এই সমস্ত গভর্নমেন্টের ছিল না, এবং তাদের লিডারদেরও এইসব জ্ঞান ছিল না। তাদের লিডার কী করে 2 পয়সা ঝেড়ে নেবো, এই করে, এই কাটমানি খেয়ে নেবো, এইসবই ছিল। তো দেরপর বিজনেস হয়নি। সিপিএম তো করতোই না, সিপিএম তো বিজনেস বিষ। তো তারা তো বিজনেসের মা করে দিয়েছিল। জ্যোতিবাবু একবার নাকি স্টক এক্সচেঞ্জ এসে বললো, আমার অফিসের পাশেই এত বড় আছে, আমি তো এসব কিছু জানতাম না, ন্যাকা চণ্ডী। যাই হোক, বাট আর রাজার মেয়েকে বিয়ে করেছে, রাজার হালে থাকতো, লোকের ঘাড় ভেঙে খেত জ্যোতি বোসটা। এইরকম লোকই তো চালাতো। আর এই সমস্ত সাবোটিয়ার ছিল, নিরুপম সোমটোমের মতো, কী করে টাটাকে তাড়িয়ে দেবো, এ করবো, ওই করবো। আর আছে আমাদের ম্যাডাম তো আছেই, উনি তো সর্বঘটের কাঁঠালি কলা, সুব্রত মুখার্জি, মহাপাজি শালা, বলেছিল আমি তার টাটাকে তাড়িয়ে দেবো। কী করে এখানে অ্যানার্কি করা যায়, কী করে এটাকে উঠিয়ে দেওয়া যায়, সব বিজনেস এইসব প্ল্যান ছিল। আর যাই হোক, এই দুঃখ করে তো লাভ নেই, যা চলে গেছে, ওই টাইম তো আর ঘুরে আসবে না। আমি যখন ফার্স্ট স্টক মার্কেটে যাই, তখন
খুব ভালো স্টক মার্কেট চলতো। আমি তো বাইরে গিয়ে হাঁ করে দেখতাম লোকেরা ফাটকা করছে, এ করছে, আমি তো জানতাম না অত কিছু। আমি কিনতে জানতাম বেশ তো, আর এরকম ইন্টারনেটের যুগ তো ছিল না যে সব আপনারা জেনে যাচ্ছেন। যাই হোক, কিন্তু স্টক মার্কেট 2012-13 পর বন্ধ হয়ে গেল, এবং যখনই এনএসসি টেনএসসি খুললো, টোটাল ইন্টিগ্রেটেড হলো, অটোমেটেড হলো, ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ পারলো না। দ্বিতীয়ত, আমি যখন স্টক মার্কেটে ছিলাম তখন লোকেদের টেক বুম ছিল। টেক বুমেতে কিন্তু এটা একটা আরেকটা ফ্যাক্টর, অনেক ব্রোকাররা খুব ভালো মার্জিন দিত, আর 15 দিনের মধ্যে টাকা দিত না, অনেক কিছু ছিল তখনকার দিনে। এখনকার মতো এরকম না যে একদিনে সেটেলমেন্ট হয়ে যাচ্ছে, এরকম ছিল না। তখন সুবিধাও ছিল, অসুবিধাও ছিল, মুখের কথায় চলতো, আর সকলের কাজ করবে না, এরকম কিছু ব্যাপার ছিল। তখন একটু অন্যরকম ব্যাপার ছিল। তখন স্টক মার্কেট ডিফিকাল্ট ছিল, খুবই ডিফিকাল্ট ছিল, যদিও প্রাইস খুব সহজ ছিল। তখন লোকেরা কিন্তু ডিএসকিউ সফটওয়্যার, পেন্টামিডিয়া গ্রাফিক্স, পেন্টাবোর্ড সফটওয়্যার, হিমাচল ফিউচারিস্টিক, এসিসি, এই সমস্ত শেয়ার কিনতো লোকে। আইটিসি ফাইটিসিও কিন্তু, কলেট ফলগেটও কিনতো। এগুলো খুব একটা, মানে ওদের কী করে কিনে বেরিয়ে যাবো, ওইসব একটা প্ল্যান ছিল। আর শেয়ার হোল্ড করার খুব একটা চল ছিল না, 6 মাস 7 মাস এরম ছিল, হয়তো কেউ কেউ করতো, কিন্তু ইন জেনারেল এটা মারোয়ারি টেন্ডেন্সি, ফটকা করে বেরিয়ে যাবো। মারোয়ারি হিসেবটা খুব ভালো বোঝে তো, বুঝতো, এই জন্য ওরা পেরিয়ে যেত, অনেকে কিন্তু পারতো না পরে অন্য লোকেরা। তো এইসব যখন হলো, টেক বুম বাস্ট হলো, যে কোনো বুমেরই তো একটা বাস্ট হয়, তখন কিন্তু বহু লোক ঝাড় খেলো, এবং অনেক ব্রোকাররা যারা মার্জিন ফার্জিন দিয়ে ধারে ফারে বিক্রি করাতো, তারা ভীষণ ঝাড় খেলো, এবং তাতে একটা ভীষণ শক হয়েছিল স্টক মার্কেটে। আমি তখন দেখেছি তো, লোকে একটা শেয়ার পাওয়ার জন্য মরে যাচ্ছে, অত অনেক কিছু জানে না, একটু পড়ে টড়ে এলে জেনে টেনে খবরটা, তখন জানাও মুশকিল ছিল। এখনকার মতো ইন্টারনেট নেই যে আপনি যাচ্ছেন আর জেনে আসছেন, এরকম ছিল না। স্টক মার্কেটে যখন শুনলাম, ডাইরেক্টরগুলো বাঙালি ছিল, সব বাঙালিরা এ করেছে, মেনলি সাহেবরা আর বাঙালিরা। আমি গিয়ে একটা বাঙালি ব্রোকারের সঙ্গে কাজ করতাম, খুব ফেমাস ব্রোকার। আর তখন আর একটা ছিল আবদুল্লাহ বলে একটা ব্রোকার ছিল, পুরনো ব্রোকার। মুসলমানরাও ছিল অনেক, বড় বড় মুসলমান। তো যাই হোক, দেখুন আমেরিকাতে দেখুন 55% লোক স্টক মার্কেটে আছে, ইন্ডিয়াতে দেখুন 11%, 7% to 11% লোক স্টক মার্কেটে আছে, তাও তো মিউচুয়াল ফান্ড হয়ে ঢুকছে। যাই হোক, তো এখন যখন এনএসসি করলো, অনেক স্টক মার্কেটের অফার দিয়েছিল, আমরা এনএসসি জয়েন করো, অমুক করো, কিন্তু এই যে বাঙালি মারোয়ারিগুলো বাঙালির মতো হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে, চট করে নতুন কিছু ধরবে না। যারা ব্রোকার ছিল, পরের দিকে আর অনেক মারোয়ারি ব্রোকারও ছিল, এক তো টেক বুমে প্রচণ্ড ঝাড় খেয়েছিল এরা, অনেক ব্রোকার সর্বশ্রান্ত হয়ে গেছিলো, যা ধার ফার দিয়েছিল, যেমনি লোকেরাও মার খেয়েছে। আর এখানে একটা লোক ছিল কেতন পারেখ, মা পাজি শালা ক্রিমিনালটা, এবার এখানেও অ্যাকাউন্ট ছিল। কেতন পারেখ অনেক স্টক ফক নিয়ে গন্ডগোল করেছিল, তাও লোকের অনেক ভরসাও চলে গেল। এখানে বড় বড় কোম্পানিও ছিল ওই ক্যালকাটা স্টক এক্সচেঞ্জে, আইটিসি, ব্রিটানিয়া ফিটানিয়া ছিল, কিন্তু টাটারাও ছিল। কিন্তু দেখুন, এ তো এর বড় বড় লোকেরা থাকতো, বিড়লা থাকতো, টাটারও অনেক এ ছিল। আস্তে আস্তে কোম্পানিগুলো গুটিয়ে গুটিয়ে তো মিলিটারি ট্রেড ইউনিয়ন তুলে নিয়ে গেল, তো এ তো মার্কেটের উপর ক্ষতি হয়েছে। প্লাস এই টেকবুম ফেটবুম করে এইসব করে নতুন টেকনোলজির কাছে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ দাঁড়াতে পারলো না। নতুন টেকনোলজিকে অ্যাকসেপ্ট করতেই হবে, নতুন জিনিসটাকে আটকে রাখা যায় না। এই সিপিএম বললো যে কম্পিউটার ঢুকতে হবে না, অমুক, তো এখানে তো ওরমই লোক থাকতো, ওই রকমই লোক বড় বড় কথা বলবে, অমুক করবে তমুক করবে। এই বিকাশ ভট্টাচার্য এমপি কত বড় বড় কথা বলছে, রেভলিউশন অমুক তমুক, চেক ওভারে ছবি লাগিয়ে রাখছে, টাকা তো ইনকাম ভালো করছে, টাকা তো লোককে দিয়ে দিচ্ছে না, কেস ফেস বাঁধিয়ে কিছু কামিয়ে নিচ্ছে, আর বলে দিল অমুক হয়ে গেল তমুক, এরকমই লোক। আর বেশিরভাগ লোককে পড়িয়ে দিল টাকা খারাপ, অমুক খারাপ তমুক খারাপ, অমুক তমুক, টাকা হলে খারাপ হয়ে যাবে, অমুক হয়ে, আরে টাকাটা কর, তারপর খারাপ তো হবে। টাকা তোকে কন্ট্রোল করবে কেন, তুই টাকা কন্ট্রোল করবি। যাই হোক, এইভাবে এই মেন্টালিটি এইসব করে টোরে। আর মমতা ব্যানার্জির প্রো বিজনেস তো ছিল না, কোনো বিজনেসের আইডিয়াও ছিল না, তাদের সমস্ত মন্ত্রী টন্ত্রী একটার ফ্যাক্টর ছিল, আর নয় চোর ছিল, নয় কমিউনিস্ট ছিল, অনেক কমিউনিস্ট ছিল, নয় একটা, এই তো ঘটনা, আর নয় চোর। তো তারা কি মার্কেটের কি বুঝবে, কি করবে, কাটমানি ফাটমানি তো অনেক টাকা কামিয়ে নেয়, বিজনেস করে করবে কেন। তো এইরকম লোকের হাতে পড়ে গেল, এনএসসি এসে গেল, এনএসসির সঙ্গে অনেক স্টক মার্কেট বন্ধ হয়ে গেছে। তখন আগে ইন্ডিয়াতে অনেকগুলো স্টক মার্কেট ছিল, আমেরিকাতে এখনও 7-9খানা স্টক মার্কেট কাজ করে। যত স্টক মার্কেট কাজ করবে তত তো ভালো, এটা তো একটা ইকোনমিক অ্যাক্টিভিটির একটা প্রতিচ্ছবি। তো এখন শুনছি নাকি নতুন গভর্নমেন্ট এসে বিজেপি, তারা নাকি স্টক মার্কেট খোলার কথা বলেছে। অমিত শাহ তার প্রোগ্রামে, অমিত শাহ নিজেও ব্রোকার ছিল, তো খুলতে পারে, খুললে ভালো হবে, খারাপ হবে না। দেখুন কত লোক করে খেতে পারবে,
কত লোক করে খেতে পারবে? এই শালা সিপিএমের বাচ্চা আর তৃণমূলের বাচ্চা এই যে এইগুলো করেছিল, ওই চিটফান্ড ফিটফান্ড, কত লোক মার গেছে। এই টাকাটা স্টকে লাগাতো কত ভালো হতে পারত। আজকে যদি একটা হিসাব দিচ্ছি, আইটিসি স্টক যদি কেউ 70 সালে কিনতো, কলগেট কিনতো, আজকে তার কত প্রফিট, হিন্দুস্তান লিভার কত প্রফিট, তার কত হাজার টাইম প্রফিট, কোটি টাকা। যাই হোক, এইগুলো তো মনে রাখতে হবে। আর পয়সা স্টক মার্কেট মতো ওইরকম কোনো প্ল্যাটফর্ম নেই যেতে করে পয়সা আসে। আপনি যদি ঠিকমতো করতে পারেন, একটু পড়াশোনা করে একটু শিখে নিয়ে, এর মতো ভালো জিনিস নেই। আর স্টক মার্কেট থাকলে অনেক লোকের উপকার হবে। একটা বিজনেস ফ্রেন্ডলি স্টেটের ছবি ফিরে আসবে। ইস্টার্ন ইন্ডিয়াতে এটা খুবই দরকার। ইস্টার্ন ইন্ডিয়ার যে রিভাইভাল যদি করতে হয়, যার জন্য ইন্ডিয়ার জিডিপির উপর প্রভাব পড়বে, তার স্টক মার্কেট রিওপেন করা ছাড়া কোনো উপায় নেই। এটাই বক্তব্য। হলে ভালো হবে, লোকের উপকার হবে, লোকে ইনভেস্ট করতে পারবে। ছোটো ছোটো এসএমইগুলো আছে, তারা ফান্ড রেজ করতে পারবে। এইসবই আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর হিয়ারিং। প্লিজ লাইক মি, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করলে খুশি হব। স্টক মার্কেট ইনভেস্ট করুন, স্টক সব থেকে আপনাকে বড় জায়গায় নিয়ে যেতে পারবে।